তিলোত্তমা কাণ্ডের 10 মাস কেটে গিয়েছে। তারপর কলকাতার বুকে ফের নিন্দনীয় ঘটনা সকলেকে রীতিমতো টলিয়ে দিচ্ছে। দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যেই নির্যাতনের শিকার এক ছাত্রী, আর এই ঘটনায় অভিযুক্তের নাম লুকোনোর অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উঠছে পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে। এফআইআর কপিতে উল্লেখ নেই অভিযুক্তদের নাম। বিভিন্ন ইংরেজি বর্ণ JPM দিয়ে তাদের বোঝানো হয়েছে। আর তারপরে উঠতে শুরু করে প্রশ্ন, কেন তাদের পরিচয় আড়াল করা হচ্ছে? আমাদের প্রতিনিধি জানান, এটা একটা প্রক্রিয়া। তদন্তের গোপনীয়তার স্বার্থে পুলিশ এই ধরনের প্রাইভেসি মেনটেন করে, কারণ এই ধরনের ঘটনা সাধারণভাবে ভিকটিমের নাম যেমন সামনে আনতে পারে না পুলিশ, ঠিক সেই রকমভাবে অভিযুক্তদের নামও কখনো কখনো গোপন রাখা হয়। এই নাম গোপন রাখার জন্য কোড নাম ব্যবহার করা হয়ে থাকে। যে মানে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, P মানে দ্বিতীয় অভিযুক্ত ও M মানে তৃতীয় অভিযুক্ত। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ। দেখবো। এটা সম্পূর্ণভাবে কিন্তু একটি কৌশল বা প্রাইভেসি মেনটেন করার জন্য কিন্তু এই ধরনের পদক্ষেপ করা হয় পুলিশের তরফে। কারণ হচ্ছে এক্ষেত্রে এই ধরনের ঘটনায় তিনি নাবালিকা হন বা তিনি তিনি 18 বছরের ঊর্ধ্বে হোক, এই ধরনের ঘটনায় কিন্তু সাধারণভাবে যেমন ভাবে ভিকটিমের নাম যেরকম ভাবে সামনে আনা যায় না, আনতে পারে পুলিশ, না আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে নাম আনতে পারি না, সেরকম ভাবে কিন্তু অভিযুক্তদের নামও অনেক সময় গোপন রাখা হয়। বিশেষ করে সেটা দিয়ে পক্সো কেস হয়, যদিও এটা পক্সো কেস নয়, কিন্তু এই ধরনের বিশেষ ক্ষেত্রে অনেক সময় কিন্তু অভিযুক্তদের নাম গোপন রাখা হয়। এটা একটা কৌশল, এটা আজ থেকে নয়, এটা বহু বছর ধরে বিভিন্ন পুলিশ এই কৌশল অবলম্বন করে আসে। ফলে অনেক সময় এই নাম গোপন রাখার জন্য অনেক সময় কোড নেম ইউজ করা হয়, এবং সেই কোড নেম নামের অধ্যক্ষর থেকেও হতে পারে বা অন্য কিছু র্যান্ডম যে কোনো লেটার বা অন্য কোনো শব্দ দিয়েও কিন্তু বোঝানো যেতে পারে। শুধু এটা সংবাদ মাধ্যমের জন্যই নয় শ্রেয়সী, এমনকি আদালতেও কিন্তু আইনজীবীরা অনেক সময় ভিকটিম বা অ্যাকিউজডের নাম না নিয়ে তার বদলে একটা আদ্যাক্ষর বা অন্য কোনো কোড নেম ব্যবহার করে কিন্তু বিচারকের সামনে অনেক সময় তারা প্রডিউস করেন। কারণ তাদের নাম যদি গোপন রাখতে হয় কোনো কারণে, আইন অনুযায়ী যে আইনি বাধা যদি থাকে সেই সময় বা কোনো রকম গোপনীয়তার স্বার্থে, কিন্তু কোর্টের ভেতরেও কিন্তু এই ধরনের কোড নেম ব্যবহার করার চল রয়েছে এবং সেটা হামেশাই হয়, এমনকি গতকালও হয়েছে আলিপুর কোর্টে। ফলে এই যে JPM দিয়ে বোঝানো হচ্ছে, সেখানে কিন্তু যেটা অন্তত এইটুকু বলতে পারি যে কিন্তু মূল অভিযুক্ত অর্থাৎ অ্যাকিউজ নাম্বার 1 অর্থাৎ এই মনোজিৎ মিশ্রা, তাকে কিন্তু যে হিসাবে চিহ্নিত করেছে পুলিশ, এবং PM রয়েছে, এবং অর্থাৎ অ্যাকিউজ নাম্বার 2 এবং অ্যাকিউজ নাম্বার 3 যে আহমেদ রয়েছে, সেই আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, যে এই বাকি যে অ্যাকিউজ নাম্বার 2 এবং অ্যাকিউজ নাম্বার 3 রয়েছে, তাদের দুজনকে কিন্তু এই কোড নাম দিয়ে P এবং M দিয়ে কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা কৌশল, গোপনীয়তার স্বার্থে, নাম গোপন রাখার স্বার্থে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এইভাবে পুলিশের তরফে এটি ব্যবহার করা হয়, এই কৌশল অবলম্বন করা হয়। একইভাবে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাউথ কলকাতা ল কলেজের সিকিউরিটি গার্ডকে পাকড়াও করেছে কসবা থানার পুলিশ। জানা যায়, ঘটনার দিন নাকি ওই নিরাপত্তারক্ষী একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। ঘটনার সময় পিনাকি ব্যানার্জি নামে ওই নিরাপত্তারক্ষী সেখানে উপস্থিত ছিলেন, সেই কারণেই কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এই নিয়েই একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখব। কসবাতে যে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় যে ওই কলেজের যে নিরাপত্তা রক্ষী ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। এখন তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, যেমনটা তুমি বললে, যে যখন এই অপরাধের ঘটনা ঘটছে সেই সময় একজন নিরাপত্তা রক্ষী হিসাবে অসহায়ভাবে একজন নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছিলেন তিনি, যেটা তার কাজ নয়। একজন নিরাপত্তা রক্ষীর কাজ সেই কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তিনি নিরাপত্তা রক্ষী হয়েও তিনি কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এবং যেটা পুলিশ সূত্র জানাচ্ছে, যে ঘটনার সময় ওই নিরাপত্তা রক্ষী, যার নাম পিনাকি ব্যানার্জি, তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেখানে, এবং সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করতে হয়েছে কলকাতা পুলিশকে। গতকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা চলছিল, কসবা থানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, যে যখন গত বুধবার সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যখন চলছে সেই সময় তার আগে থেকে কিন্তু সেই নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি, তিনি সেখানকার দায়িত্বে ছিলেন। তিনি কলেজ নিরাপত্তা রক্ষী হিসাবে সেই নিরাপত্তা রক্ষীর নির্দিষ্ট ঘরে তিনি উপস্থিত। যেটা অভিযোগ, যে এই তরুণী, এই যে ছাত্রী, তিনি যেটা অভিযোগ
করছেন যে যখন তাকে সন্ধ্যাবেলা ওই রুমে নিয়ে যাওয়া হয়, কারণ তিনি দুপুরবেলা ইউনিয়ন রুমে ছিলেন, সন্ধ্যাবেলা যখন তাকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যাওয়া হয় সেই সময় যে সেই তিন অভিযুক্ত এই সিকিউরিটি গার্ডকে বেরিয়ে যেতে বলেন ইশারা করে। সেই সময় সিকিউরিটি গার্ড বেরিয়ে যান এবং তারপরে কিন্তু দরজা লক করে দেওয়ার নির্দেশ দেয় অভিযুক্তরা, এবং সেই সময় কিন্তু দরজা লক করে দেওয়া হয়। এবং নিরাপত্তা রক্ষীর কাজ কিন্তু এটা নয় যে ভেতর একজন ছাত্রীকে, একজন অসহায় কাউকে রেখে একা তাকে ফেলে রেখে বিপদ বুঝেও তিনি সেখান থেকে ঘটনাস্থল থেকে চলে যাওয়া, এটা কিন্তু নিরাপত্তা রক্ষীর কাজ নয়। ফলে তিনি কর্তব্যে গাফিলতি স্পষ্ট, তিনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন এটা স্পষ্ট হচ্ছে। এরপরে কিন্তু যেটা অভিযোগ, যে যখন ভেতরে এই অকথ্য নির্যাতন চলছে, যখন এই কুকীর্তির ভেতরে চলছে, সেই সময় কিন্তু নিরাপত্তা রক্ষী গোটা বিষয়টি বুঝতে পেরো তিনি এটা আটকানোর চেষ্টা করেননি, তিনি কোন রকম ভাবে প্রতিবাদ করেননি, তিনি ওই তরুণীকে সহায়তা বা সাহায্যের হাত বাড়িয়ে দেননি। একজন নিরাপত্তা রক্ষী হিসেবে তার কর্তব্য ছিল ওই তরুণীর, ওই ছাত্রীর, ওই কলেজ ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তিনি সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। এবং তিনি যেটা বলা হচ্ছে যে বারবার ওই তরুণী কলেজ ছাত্রী নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্যের জন্য কাতর আর্জি জানান, তিনি কান্নাকাটি করেন, তিনি চিৎকার করেন, সেই চিৎকার কানে এলেও নিরাপত্তা রক্ষী কিন্তু পদক্ষেপ করেননি। এবং বারবার কিন্তু সেই ছাত্রী তার কাছে সাহায্য চাওয়া হলেও নিরাপত্তা রক্ষী কোন রকম কঠোর পদক্ষেপ করেননি। তিনি সেই সময় তার কাছে কিন্তু অনেক অপশন ছিল, তিনি সেই বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে পারতেন, তিনি পুলিশকে ফোন করতে পারতেন, তিনি লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানাতে পারতেন, কারণ তিনি একজন নিরাপত্তা রক্ষী হিসেবে তার যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে। এবং সেই প্রশিক্ষণের ফলে তার এটা বুঝতে নিশ্চয়ই বাকি ছিল না যে ঘরের ভেতরে কি চলছে, আর তিনি নিশ্চয়ই এটাও জানতেন যে ঘরের ভেতরে যে এটা ঘটনা চলছে সেটা ঠিক নয় এবং সেটা অপরাধ, এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে এই প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা রক্ষী হোক, তিনি কিন্তু এই বিষয়টি জেনেও বুঝে চোখের সামনে দেখেও তিনি পুলিশকে ফোন করেননি বা জানাননি, এমনকি তার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নজরেও বিষয়টি আনেননি। ফলে তার কর্তব্যের গাফিলতি একেবারে স্পষ্ট হয়। এবং যখন এই ঘটনা ঘটে যায়, ঘটার পরেও কিন্তু যখন তার সকলে চলে যায়, এমনকি অভিযুক্তরা যখন চলে যায়, তারপরও নিরাপত্তা রক্ষী হিসেবে তার দায়িত্ব ছিল গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বা পুলিশকে। এবং তোমাকে জানিয়ে রেখি, সেই ঘটনাস্থল থেকে কসবা থানার দূরত্ব কিন্তু 1 কিলোমিটারও নয়। ফলে তিনি কসবা থানাকে জানাতে পারতেন, তিনি 100 ডায়াল করে জানাতে পারতেন, তিনি লালবাজারকে জানাতে পারতেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন, কিন্তু তিনি কিন্তু কোনো দায়িত্বশীল নিরাপত্তা রক্ষীর ভূমিকা তিনি পালন করেননি। তিনি অসহায় বা একজন নীরব দর্শকের ভূমিকা বা নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছেন, যেটা তার কাজ নয়। এমনকি যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে নিয়ে যায় কসবা থানাতে। গতকাল তাকে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তাকে জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু এক এক রকম বয়ান দিচ্ছিলেন। সেই বয়ানে একাধিকবার বিভিন্ন রকম অসঙ্গতি উঠে আসে, এবং তারপরে কিন্তু তাকে চেপে ধরে তাকে আরো জোরালো জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এরপরে কিন্তু তার যে কর্তব্যে গাফিলতি সেটা স্পষ্ট হয়, তিনি যে কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন, একজন দায়িত্বশীল নিরাপত্তা রক্ষী হয়েও, একজন প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা রক্ষী হয়েও তিনি যে একজন নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছেন, এতে তার কর্তব্যে গাফিলতি একেবারে স্পষ্ট। এরপরই কিন্তু আজ সকাল 11টা নাগাদ তাকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। লাগাতার জিজ্ঞাসাবাদের পর আজকে অবশেষে এই পিনাকি ব্যানার্জি, সাউথ ক্যালকাটা ল কলেজের যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন ঘটনার সময়, আর সেই পিনাকি ব্যানার্জি 55 বছর বয়স, তাকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।